আচ্ছা, নমস্কার জানিয়ে কয়েকটি কথা আপনাদের সামনে নিবেদন করব। খুবই সঠিকভাবেই বললেন যে মূল কথাটা, বামফ্রন্টকে না ফেরালে বাংলা ধ্বংস, নারায়ণগড় ধ্বংস, আমার গ্রাম ধ্বংস হবে। 34 বছর বামফ্রন্ট সরকার থাকার পরে যেভাবে আমরা বাংলাকে সাজিয়ে তুলেছিলাম, সেই বাংলাকে তছনছ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এবং তৃণমূল কংগ্রেসের হাত ধরে এ রাজ্যে এসেছে আরেকটা বিষাক্ত সাপ, সেটা হচ্ছে বিজেপি। ভয়ঙ্করভাবে দুটো পার্টি তার বোঝাপড়ার মধ্য দিয়ে চুরি, দুর্নীতি, লুটতরাজ, সাম্প্রদায়িকতা সব চালাচ্ছে, যা আমরা কখনো ভাবতে পারিনি। যে যার ধর্ম পালন করত, ধর্মের সঙ্গে কখনো রাজনীতি আমরা মেশাইনি। এরা ধর্মের সঙ্গে রাজনীতি মিশিয়ে মানুষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে। জানেন আপনারা যে আমাদের 77 সালের আগে দুর্বিষহ অবস্থা ছিল। মানুষ দুবেলা পেট ভরে খেতে পেত না, লজ্জা নিবারণের কাপড় পেত না, লেখাপড়ার সুযোগ পেত না, চিকিৎসার সুযোগ পেত না। এই যে আমি এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, আমার সামনেটা শুধু সবুজ আর সবুজ। এটা কিন্তু বামফ্রন্ট আসার আগে এই সময় আপনারা, এটা বাংলা কি মাস চলছে? চৈত্র মাস চলছে। এই চৈত্র মাস মানে ফুটি ফাটা মাঠ, মাঠ ফুটি ফাটা থাকবে। এটাই ছিল 77 সালের আগের গল্প। একবার বছরে ফসল ফলত, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক মাসে ধান কাটা হতো। সময় মতো বৃষ্টি না হলে সেটাকে বলা হতো খরা বছর। খরা বছর মানে দুর্বিষহ, কারো বাড়িতে চাল নেই, ভাত খাওয়া বন্ধ। আমি তখন ছোট, আমার একটা বছরের কথা মনে পড়ে যে সকালবেলা রুটি, দুপুরবেলা রুটি, রাতের বেলা রুটি, 3 বেলা শুধু রুটি খেতে হতো। তাও হচ্ছে জবের আটার। জবের আটার রুটি মানে খেতে গেলে গলা ছুড়ে যায় আর কি, এরকম সব কাঠির মতো সব কী সব থাকে আর কি। সেটাতেই হয়েছিল। তখন জ্যোতিবাবু বললেন যে না, আমাদেরকে ধান উৎপাদনে 1 নম্বর হতে হবে। কীভাবে 1 নম্বর হবে? তাহলে বর্ষার চাষটা যাতে মরে না যায়, তার জন্য বিকল্প জলের ব্যবস্থা করতে হবে। আর বিকল্প জলের ব্যবস্থাটা করলে তাহলে বর্ষার ধানটা কেটে নেওয়ার পরে আরেকটা ধান করা যাবে, সবজি চাষ করা যাবে, বাদাম চাষ করা যাবে, তিল চাষ করা যাবে, সর্ষে চাষ করা যাবে, নানা রকমের চাষ করা যাবে আমাদের এই সমস্ত এলাকায়। আবার কিছু এলাকা আছে আমাদের গড়বেতা, চন্দ্রকোনা, এইসব এলাকায় ধান কেটে নেওয়ার পরে তারা আলু লাগাচ্ছে। এই যে পরিস্থিতিটা তৈরি করে আমাদের রাজ্য ধান উৎপাদনে 1 নম্বর হলো, মানুষের অর্থনৈতিক অবস্থাটা ভালো হতে শুরু করলো। গ্রামের মানুষের একটা দুর্বিষহ অবস্থা ছিল। আজকে তো এই মিটিংয়ে যারা এসছেন সবাই জুতো পরে এসছেন। কেউ খালি পায়ে এসছেন? না, কেউ খালি পায়ে আছেন? না, না। আমি আমার ছোটোবেলায় দেখেছি গ্রামে এই ধরনের কোনো মিটিং, সে পার্টির মিটিং হোক, শীতলা পূজার মিটিং হোক, মনসা পূজার মিটিং হোক, বড়াম পূজার মিটিং হোক, যখন সব কাকা জ্যাঠারা এসে এরকম ত্রিপলের উপরে বসতো, তাতে দেখতাম একজোড়া জুতা নেই, খালি গায়ে, খালি পায়ে, কোনো রকম একটা গামছা বা পাঁচি বলতো, ধুতির ছোট সংটাকে বলা হতো পাঁচি, সেইটি পরে এসেছে। একজন জ্যাঠাকে দেখেছিলাম একটা জামা কাঁধে ভাঁজ করে ফেলে রেখেছি। তো আমি বললাম, নিরঞ্জন জ্যাঠা, তুমি জামাটা পরোনি কেন? একটা তো জামা পরলে কদিন টিকবে। তা আমি সেই জেঠুকে দেখতাম, সে হাটে যাচ্ছে জামা কাঁধে আছে, সে মিটিংয়ে আসছে জামা কাঁধে আছে। আমি তাকে কোনোদিন জামাটা পরতে দেখিনি, মৃত্যু পর্যন্ত ওই জামাটা সে ওইভাবেই চালিয়ে গেল, কারণ তার করার মতো নেই। এই যে অর্থনৈতিক অবস্থাটা ছিল, এই অর্থনৈতিক অবস্থাটার পরিবর্তন করলো। আজকে যে সবাই জামা কাপড় পরে যে কোনো জায়গায় গেলে যাচ্ছে, সেটা হচ্ছে বামফ্রন্ট সরকারের জন্য। বামফ্রন্ট সরকার এসে দ্বিতীয় করলো কি, যে রাস্তা ছিল না সেখানে আগে মাটির রাস্তা করতে হলো। বিঘার এলাকার পর এলাকার গ্রাম আমরা আলপথ ধরে বাড়িতে যেতাম, একটা পাড়ায় যেতাম, একটা গ্রামে যেতাম, জমির আলপথ ধরে। সেগুলোকে টেস্ট লিপের রাস্তা করা হলো, মাটির রাস্তা করা হলো। মাটির রাস্তা করার পরে সেকেন্ড কাজ হলো হচ্ছে মোরাম করা শুরু হয়ে গেল। তখন গ্রামে গ্রামে দাবি হচ্ছে মোরাম রাস্তা করতে হবে। মোরাম রাস্তা যা আমরা বামফ্রন্ট করে গেছি। কাল আমি রানীসরাই অঞ্চলে সারাদিন মিটিং করেছিলাম। রানীসরাই অঞ্চলে সেই বামফ্রন্টের দেওয়া পাথর
মোরামগুলো ধুয়ে গেছে, এত বছর হলো বৃষ্টির পরে মোরামগুলো ধুয়ে গেছে, আর পাথরগুলো উপরের দিকে হাঁ করে তাকিয়ে আছে। এক ভদ্রলোক কাঁদতে কাঁদতে বলে ফেললেন যে আমার বউবার যখন প্রসব যন্ত্রণা হয়, কোনো মারুতি ভ্যান, কোনো অ্যাম্বুলেন্স, কোনো গাড়ি, একটা টোটো পর্যন্ত এলো না। হলদিয়া নাম, গ্রামটার নাম হলদিয়া, এলো না। তখন আমরা দড়ির খাটটাকে বাঁশ বেঁধে দিয়ে বৌমাকে শুইয়ে নিয়ে আমরা যখন গেলাম, তখন রানীসরাইয়ের যে রেলগেটটা আছে, রেলগেটের কাছে বাচ্চা প্রসব হয়ে গেল। কিন্তু বাচ্চাটা প্রসব হওয়ার পরে তাকে ট্রিটমেন্ট করার কেউ নেই। বাচ্চাটা রেলগেট পারানোর আগে রেলগেটটা পড়েছিল, মারা গেছে। কালকে ওনার বক্তব্যটা ভিডিও করা হয়েছিল, তিনি বললেন, সেটা আমাদের ফেসবুকে আছে, আপনারা দেখতে পাবেন যে কী ভয়ঙ্কর ঘটনা। ওনার নাতি হয়, যে ছেলেটা মারা গেল মায়ের পেট থেকে জন্মানো মাত্র, একটু রাস্তা না থাকার জন্য। যেখানে যাচ্ছি সবাই রাস্তা রাস্তা রাস্তার কথা বলছে। আমরা তো মোড়াম করে পাকা রাস্তা করা শুরু করেছিলাম, এমন সময় ষড়যন্ত্র করে আমাদের সরকারটাকে সরিয়ে দেওয়া হলো। আমরা 12 ক্লাস পর্যন্ত বিনা পয়সায় পড়ার ব্যবস্থা করেছি। তফসিল জাতি উপজাতি বাড়ির ছেলেমেয়েরা যত দূর খুশি পড়বে, 1 টাকা লাগবে না। যার জন্য ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে বামফ্রন্টের জমানায়, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে আমাদের তফসিল জাতি উপজাতি বাড়ির ছেলেমেয়েরা পর্যন্ত। ফলে এইরকম একটা অবস্থা তৈরি হলো। আমরা ধান উৎপাদনে 1 নম্বর, কৃষিতে 1 নম্বর, ক্ষুদ্র সেচে 1 নম্বর, নারী শিক্ষায় 1 নম্বর, মৎস্য চাষে 1 নম্বর, বনসৃজনে 1 নম্বর, বিদ্যুৎ উৎপাদনে 1 নম্বর, আমরা ক্ষুদ্র শিল্পে 1 নম্বর। নানান বিষয়ে পশ্চিমবাংলা হু হু করে যখন সামনের দিকে যাচ্ছে, মানুষ যখন মর্যাদার জায়গায় আছে, মানুষকে যখন মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে বামফ্রন্ট। মনে রাখবেন, বামফ্রন্ট আসার আগে যখন আমার লোধা, সাঁওতাল, হাড়ি আদিবাসী ভাইরা লোকের বাড়িতে কাজ করতে যেত, তখন তাদেরকে সিধা চাল দেওয়া হতো। সারাদিন বর্ষাকালে বজ্রপাত হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ধান রোয়া হচ্ছে, ধান রোয়া হচ্ছে, ধান রোয়া হচ্ছে। এমন সময় সন্ধেবেলা 5টার পরে যখন সে বাবুর বাড়ির দুয়ারে বসে ওই গামছা পেতে 2 কিলো চাল, 1টা আলু, 2টো পোকা বেগুন, 1টা নুনের পোঁটলা, আর কাউকে কাউকে চান করবার জন্য একটুখানি সরষের তেল দেওয়া হতো। ওই তেলটা দেওয়ার পরে গামছায় বেঁধে নিত। এবারে গামছায় বেঁধে নিয়ে বাবুর বাড়ির দুয়ার থেকে, আমার বাড়ির পাশে লোধারা আছে, সেটা আমি নিজের চোখে দেখেছি, যখন ওরা উঠে চলে যাচ্ছে, চলে যাওয়ার পরে বাবুর বাড়ির বউ কি করছেন, তিনি কি করতো, চলে যাওয়ার পরে লোধা সাঁওতালরা চলে যাওয়ার পরে ওই জায়গাটা থেকে উঠে চলে যাওয়ার পরে ওনার বউটা কি করতো বলুন, বলুন, জানেন তো? ছড়া দিত। কিসের ছড়া? গোবর জল। আমি নিজের চোখে দেখেছি, উঠে যাওয়ার পরে গোবর জল এরকম করে ছড়াচ্ছে। তো আমি জিজ্ঞেস করছি, হ্যাঁ গো জেঠিমা, তুমি এটা গোবর জল ছড়ালে কেন? বলে, আরে লোধাটা বসছিল না, আমি তো এখানে সন্ধ্যা দিতে বেরোবো, ওইটা দিয়ে তো আমাকে সন্ধ্যা দিতে তুলসী তলায় যেতে হবে, এখানটায় লোধাটা বসছিল। গাটা জ্বলে উঠলো। আমি তখন ছোট, আমি বললাম, কেন? ও কি করছিল তোমাদের ঘরে? বলে, আরে আমাদের ধান রুইছিল আজকে। তো আমি বললাম, ওই যে ধান রুইছিল, সেই ধানটা তো হবে একদিন, সেই ধানটা থেকে তো চাল হবে, চালটা নিয়ে তোমরা কি করবে? বলে, কেন বোকা ছেলে, তুই বাচ্চা, কিছু জানিস না, চালটা থেকে তো ভাত হবে, না হলে খাবে কি? মানে ওই যে লোধার রুয়া ধান গাছে যে ধানটা হলো, সেটা থেকে চাল হলো, সেই চালটা থেকে ভাত হবে, সেই ভাতটা তো তোমরা খাবে। বলে, হ্যাঁ ভাত খাবো নি, কি খাবো? বলি, ভাতটা খাওয়ার পরে মুখে গোবর জল ছড়া দেবে তো, ভিতরে গোবর জল ঢুকাবে তো, গোবর জল ঢুকাবে। আজকে মানুষকে মর্যাদার জায়গায় বামফ্রন্ট বসিয়েছে। আমি বলছি, আমরা কিচ্ছু করিনি, ধরে নিন লাল ঝান্ডা। কিন্তু আজকে যদি একটা আমার লোধা, সাঁওতাল, হাড়ি, হরিজন, ভূমিজ, মুন্ডা কেউ কারো বাড়িতে যায়, তখন ওই বাবুর বাড়ি দৌড়ে একটা চেয়ার আনবে প্লাস্টিক, আরে বসে বসে বাবু, ঠিক কাজ বলো। আজকে আর আমাকে বসার জন্য আসন দিতে তুমি বাধ্য। সেদিন তুমি আসন দিতে না, সেদিন তোমার উঠোনে বসলে তুমি গোবর জল ছড়া দিতে। তারপরে আমি আদিবাসী, আমি পঞ্চায়েতে হয়েছি, আমি প্রধান হয়েছি, তুমি এসে আমাকে স্যার স্যার বাবু বাবু করেছ। আমার পুলিন বাসকে যখন জেলা পরিষদের সভাধিপতি হয়েছে, দাঁতনের সাঁওতাল খেতমজুরের ছেলে পুলিন বাসকে ডাক্তারি পাস করে জেলা পরিষদের সভাধিপতি, এবারে সে সিপিএমের ভোটে দাঁড়িয়েছে নয়াগ্রামে, ঝাড়গ্রাম জেলায়। তাকে গিয়ে বাবুরা স্যার স্যার বলছে, গায়ে জ্বালা ধরে যাচ্ছে। এইটা করার পরে আমরা নাকি তাদেরকে মাথায় তুলে দিলাম। হ্যাঁ, আমরা মাথায় তুলবো। আমরা লাল ঝান্ডা একটা ভোট না পেলেও এদেরকে মাথায় তুলবো। আমরা এদের জন্য লড়াই করছি। লাল ঝান্ডার পার্টিটা এদের জন্য তৈরি হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে গোটা রাজ্যটাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তৃণমূল সরকার এক ঝাঁক চোর, গরিব মানুষের 100 দিনের টাকা চুরি করে নেওয়া হয়েছে।
3 বছর কাজ বন্ধ, বিজেপি কাজ বন্ধ করে দিয়েছে। আমরা বললাম কেন বন্ধ করেছে? বলে তৃণমূল চুরি করেছে। মানে চোর ধরো, গরিব মানুষ তো চুরি করেনি, তাহলে গরিব মানুষের কাজ বন্ধ কেন? 100 দিনের কাজের জন্য আমরা লড়াই করেছি। সিপিএমকে যদি জেতাতে পারেন, আমরা 6 মাসের মধ্যে 100 দিন, আজ আনন্দবাজার আমাকে ফোন করেছিল, মানে 6 মাসের মধ্যে কিভাবে করতে হয় সেটা আমরা জানি। আমরা চোরকে, একটাকে চোরকে ছাড়বো না। যে প্রধান চুরি করেছে, যে সভাপতি চুরি করেছে, তাদেরকে ছাড়বো না। একটাকে ধরে জেলে ভরবো। গরিব মানুষের 100 দিনের কাজ চালু করব। গরিব মানুষ তো চুরি করেনি, কেন হবে? আজকে আবাস যোজনার ঘর হয়নি কেন? এই ঘরগুলো এরকম অবস্থা কেন? আমরা মনমোহন সিংয়ের জমানায় আমরা সিপিএম দাবি করে বলেছিলাম একটা মানুষের কাঁচা বাড়ি থাকবে না। আজকে 2004 সাল থেকে কত বছর হলো? 26 সাল, 22 বছর। 22 বছরে কেন সবার বাড়ি হলো না? বিজেপিকে জবাব দিতে হবে, তৃণমূলকে জবাব দিতে হবে। আপনাদের বাড়ির জন্য টাকা এসেছে, সে টাকাটা অন্যের অ্যাকাউন্টে চলে গেছে, তৃণমূল নেতাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের নামে, আপনাদের আধার কার্ড নাম্বার দেওয়া হয়েছে, আপনার নাম দেওয়া হয়েছে, সে টাকা সেখানে চলে গেছে। 100 দিনের কাজের টাকা চুরি করা, ভাগাভাগি করে নেওয়া হয়েছে। আবাস যোজনার টাকা চুরি করে নেওয়া হয়েছে। রাস্তার জন্য টাকা আসছে, সে টাকা চুরি করছে। এই সব বন্ধ করে গ্রামের উন্নয়ন করতে হবে। মনে রাখবেন, একটাই কাজ, তৃণমূলকে হটাতে হবে, বিজেপিকে হটাতে হবে। আজকে মা বোনদের কোনো নিরাপত্তা নেই। মা বোনদের উপরে কিভাবে আক্রমণ নেমে আসছে দেখতে পাচ্ছেন। চারদিক জুড়ে নারীদেরকে একটু সুযোগ পেলে কোনো বয়সের বাছ বিচার নেই। একটা বাচ্চা থেকে শুরু করে 70 বছরের বৃদ্ধা পর্যন্ত তাকে ধর্ষণ করা হচ্ছে, ধর্ষণ করে খুন করে দেওয়া হচ্ছে। কলকাতায় একটা ডাক্তারকে খুন করে দেওয়া হলো, শুনেছেন আপনারা? 2 কোটি মহিলা তারা রাস্তায় নামলো প্রতিবাদ করবার জন্য। কামদুনিতে একটা ক্লাস 9-এর ছাত্রী শনিবার দিন 1:30টার সময় স্কুল ছুটির পরে বাড়ি যাচ্ছিল, দুপুরবেলা তাকে পাম্পের ঘরের মধ্যে ঢুকিয়ে নিয়ে 7 জন মিলে রেপ করেছিল, ধর্ষণ করেছিল। ধর্ষণ করার পরে সে যখন মরে গেছে, মরে যাবে,